শেখ হাসিনা যখন বসতো মনে হতো শেখ হাসিনা রাজা, সব মিডিয়া কর্মী, মিডিয়ার যারা মালিক ছিল তারা হলো দাস। মোজাম্মেল বাবুরা, তাদের যে গং ছিল, এই গংরা তো এই নিউজ দিবেন না। এই নিউজ কেন দিবেন? তারা আন্দোলনকে চাঙ্গা করার জন্য তারা তো এই নিউজ আরও হাইড করবেন, এবং সেটাই হয়েছে। মাঠের কর্মীরা যখন নিউজ নিয়ে অফিসে গেছে, অফিস সেই নিউজ প্রকাশ করেনি, যে কারণে মাঠের কর্মীরা মনে করেন আন্দোলনকারীদের হামলারও শিকার হয়েছে। আওয়ামী লীগ পিটায়, তার অঙ্গ সংগঠন এবং তাদের দোসর যারা আছে তারাও সাংবাদিকদের পিটায়, এদিকে মনে করেন যে পুলিশ পিটায়, অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সংস্থাগুলো ছিল তারা পিটায়, আবার আন্দোলনকারীদেরও তারাও ওই যে প্রথম যে দেখায়নি ভূমিকাটা সেই সূত্র ধরে তারাও পিটায়। প্রিয় দর্শক, মিডিবেস নিউজ রুমে স্বাগত জানাচ্ছি। আবু নাঈম মনির। সপ্তাহের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। বরাবরের মতোই চেষ্টা করেছি একেবারে গুরুত্বপূর্ণ যে বিষয় আছে স্বাস্থ্য খাতের, সেই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য। আমাদের স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং দৈনিক নয়াদিগন্তের চিফ রিপোর্টার আবু সারা এখন। সারাইবা, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে মিডি ভয়েসের যে দর্শক শ্রোতা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে দুটি বিষয়কে বেছে নিয়েছি আলোচনার জন্য। আপনি জানেন যে আর 4টা দিন পরেই হচ্ছে আমাদের সামনে আসবে সেই ঐতিহাসিক 5 আগস্ট, যে দিনটা আসলে আমাদের জন্য, আমরা যারা বাংলাদেশকে বুঝি, সেই বাংলাদেশকে বোঝার পর থেকে আমরা যখন মত প্রকাশের সুযোগ আসলো, আমরা যখন বিভিন্ন বিষয়ে কথা বলতে চাই, ভূমিকা রাখার সুযোগ আমাদের সামনে আসছে, তখন থেকেই আমাদের নানান দিক থেকে প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল। ওই অবস্থার একটা অপনোদন হয়, একটা অবসান ঘটে সেই 5 আগস্ট। সেই 5 আগস্টে আমরা বিষয়টাকে একটু আমরা আমাদের জায়গা থেকে আলোচনা করতে চাই যে আমরা গণমাধ্যম কর্মী যারা ছিলেন তাদের ভূমিকাটা কেমন ছিল। উত্তাল দিনগুলোতে আসলে সংবাদ পরিবেশন করতে গিয়ে আমরা গণমাধ্যম কর্মীরা কী কী পারতাম না, মানে কতটা প্রতিবন্ধকতা আমাদের সামনে আসছিল আর কি, এই বিষয়ে একটু বলবেন। প্রথমে আসা যাক আমরা যারা মাঠের কর্মী ছিলাম, মাঠের কর্মীদের কথা। মাঠের কর্মীদের কিন্তু চারদিক থেকে একটা চাপ ছিল। মনে করেন প্রথমে আন্দোলনটা যখন শুরু হয়, সেই কোটা বিরোধী আন্দোলন দিয়ে তো শুরু হলো। জি। তো সেই আন্দোলনটা মিডিয়ায় কিন্তু ওইভাবে কাভার করেনি, স্থান পায়নি। মনে করেন ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটিতে আন্দোলন করেছে, পত্রিকাগুলোতে নিউজ যায়নি, তারপরে টিভিগুলো কোনো গুরুত্ব দেয়নি, তাদের কোনো নিউজ দেখায়নি। এই যে নিউজ দেখায়নি, যে কারণে পরবর্তীতে এই সাংবাদিকদের কিন্তু তোপের মুখে পড়তে হয়েছে। আমাদের যে সাংবাদিকরা ছিল, পরে যখন আস্তে আস্তে উত্তাল হয়ে উঠল, সাংবাদিকরা যখন কাভার করতে আসলো, তখন কিন্তু যারা আন্দোলনকারী ছিল শিক্ষার্থীরা, তারা কিন্তু অনেকটা সাংবাদিকদের উপর শুধু উপেক্ষা না, মারমুখী আচরণ ছিল তাদের। এবং তাদের কারণটা ছিল যৌক্তিক কারণ এইটা যে তাদের নিউজ কেন দেখানো হচ্ছে না, বস্তুনিষ্ঠ খবর দেখাতে, এটা কেন দেখানো হচ্ছে না। আবার অপরদিকে এই মাঠের সংবাদকর্মীরা যে নিউজ নিয়ে যেত অফিসগুলোতে, তখন তো আপনি জানেন যে অধিকাংশ গণমাধ্যম আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পাচাটা ছিল। মানে আমি একেবারে খুব খারাপ ভাষায় বললাম, এটি সত্য যে পাচাটা ছিল। এই পাচাটারা এই আন্দোলনের নিউজ দিতে চাইতেন না। যেমন এই মোজাম্মেল বাবুরা, তাদের যে গং ছিল, এই গংরা তো এই নিউজ দিবেন না। এই নিউজ কেন দিবেন? তারা আন্দোলনকে চাঙ্গা করার জন্য তারা তো এই নিউজ আরও হাইড করবেন, এবং সেটাই হয়েছে। মাঠের কর্মীরা যখন নিউজ নিয়ে অফিসে গেছে, অফিস সেই নিউজ ছাপেনি বা প্রকাশ করেনি, যে কারণে মাঠের কর্মীরা মনে করেন আন্দোলনকারীদের হামলারও শিকার হয়েছে। এবং এমন ঘটনা ঘটছে যে আমি বাসায় যাওয়ার পথে আমাকেও কিন্তু কৈফিয়ত দিতে হয়েছে।
রাস্তায় রাস্তায় দাঁড় করিয়েছে, আপনি সাংবাদিক আমাদের নিউজ দেন না কেন? ওদের বুঝায় শুনে আমি মোটামুটি পার হয়েছি। কেন? ওরা তো আন্দোলনকারী, ওরা মনে করেন ছাত্র, ওদের যখন নিউজ যাবে না, সত্য নিউজটা যাবে না, তখন ওরা আমাকে রাস্তায় ধরবে, এটাই তো স্বাভাবিক, তারা তো কৈফিয়ত চাবে। কিন্তু আমাদের মিডিয়াগুলোর অবস্থা ছিল যে যেহেতু আওয়ামী লীগের পদলেহনকারী মিডিয়া এবং তাদের আওয়ামী লীগের কাছ থেকে নানাভাবে সুযোগ সুবিধা নিয়েছে, আপনারা তো দেখছেনই, এবং এখনও এগুলো নিয়ে কিন্তু নানা আলোচনা সমালোচনা কিন্তু এখনও হচ্ছে যে গণমাধ্যমগুলো আওয়ামী লীগের কীভাবে তোষামোদি করছে। আপনারা দেখেছেন যে শেখ হাসিনা যখন বসত, মনে হতো শেখ হাসিনা রাজা, সব মিডিয়া কর্মী, মিডিয়ার যারা মালিক ছিল তারা হলো দাস, সোজা হিসাব দাসের মতো তারা মনিবের যেভাবে প্রশংসা করতে হয়, মনিবরে যেভাবে তুষ্ট করতে হয়, সেই দাসগুলো মনিবরে তুষ্ট করত সেভাবে। ওই সময়ে যারা গণমাধ্যম কর্মী যারা ছিলেন, তারা মাঠে কাজ যখন করতে গিয়েছেন, তারা আসলে কী কী চ্যালেঞ্জ ফেস করেছেন? মানে আমি একটু স্মৃতিচারণ ছোটো করে করতে চাই। আমার একদিন 18 তারিখ সম্ভবত বা 19 জুলাই সম্ভবত আমার সহকর্মী বেরিয়ে গেল দুপুরের চাঙ্কের তার দায়িত্ব যখন শেষ, বিকেল 4টা-5টার দিকে সে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে কাঁটাবন থেকে আমাকে ফোন দিলে, মনির ভাই আমি যেতে পারছি না, আমাকে থামাই দেওয়া হচ্ছে। মানে গণমাধ্যম কর্মীদের দেখে কার্ড যারাই পাচ্ছে তাকে মারধর করা হচ্ছে। তো সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যম কর্মীরা যখন ওখানে যেতেন, তারা কি প্রতিবন্ধকতায় পড়ত? প্রথমে তো মনে করেন যে যারা সরকারপন্থী ছিল, মানে আওয়ামী লীগের যারা ছিল, ছাত্রলীগ বা অন্যান্য অঙ্গ সংগঠন তাদের যারা ছিল বা 14 দলের যারা ছিল, তারা কিন্তু প্রথমে ওইভাবে গণমাধ্যম কর্মীদের ব্যাপারে ওইভাবে নাক গলায়নি। এমনকি আইনশৃঙ্খলা পরিস্থিতি, মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা ছিলেন, তারাও কিন্তু ওইভাবে করেনি। কিন্তু আন্দোলনটা যখন চাঙ্গা হয়ে উঠল, বিশেষ করে 16 জুলাইয়ের দিকে, আবু সাইদ মারা যাওয়ার পরে ঢাকায় যখন উত্তাল হয়ে উঠল, তখন আন্দোলনকারীরা কিন্তু তখন আর সাংবাদিকদের বিপক্ষে ওইভাবে ছিল না, কেন তারা দেখছে যে তাদের নিউজগুলো আসতেছে, এবং গণমাধ্যমগুলো তখন বাধ্য হচ্ছিল যে নিউজগুলো প্রকাশ এবং প্রচারে তারা বাধ্য হচ্ছিল। তো বাধ্য হচ্ছিল এই কারণে যে কিছু কিছু মিডিয়া তখন প্রচার শুরু করছে। তা কিছু মিডিয়া যখন প্রচার শুরু করছে, অন্যরা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারাও প্রচার শুরু করলো। কেননা ওই সময়টা হয়েছে যে একদিকে আওয়ামী লীগ আর তার পেটোয়া বাহিনী, পুলিশ, র্যাব, আর অন্যদিকে গোটা দেশের মানুষ। এখন আওয়ামী লীগ আর পুলিশ, র্যাব কয়জনে আপনার টেলিভিশন দেখবে সারা দেশের মানুষ যদি বয়কট করে? যে কারণে ওরা বাধ্য হচ্ছিল যে ওরাও দেখানো শুরু করছিল। এই সময়টায় কিন্তু আওয়ামী লীগ এবং পুলিশ, র্যাব, তাদের যে অন্যান্য সংস্থাগুলো ছিল, এরা কিন্তু সাংবাদিকদের উপর তখন চড়াও হয়েছে, যখন মিডিয়াগুলো তাদের অপকর্ম, আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের যে পদলেহনকারী যে পুলিশ বলেন, র্যাব বলেন, তখন বিজিবি বলেন, আনসার বলেন, সবাই কিন্তু আন্দোলনকারীদের উপর গুলি করেছে। তাদের ওই চিত্রগুলো যখন আসতে শুরু করলো, তখন কিন্তু তারাও, এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু সাংবাদিকদের প্রতিপক্ষ হয়ে গেল। এখন আওয়ামী লীগ পিটায়, তার অঙ্গ সংগঠন এবং তাদের দোসর যারা আছে তারাও সাংবাদিকদের পিটায়, এদিকে মনে করেন যে পুলিশ পিটায়, অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সংস্থাগুলো ছিল তারা পিটায়, আবার আন্দোলনকারীদেরও, যারা মনে করেন ওই সময় টেলিভিশন বা পত্রিকা দেখার ওইভাবে সুযোগ পায়নি, এরকম আন্দোলনকারী ছিল তো, তারাও ওই যে প্রথম যে দেখায়নি ভূমিকাটা, সেই সূত্র ধরে তারাও পিটায়, তখন চারদিক থেকে পিটায়। আবার অফিসেও তখন গরম গরম নিউজ চায়, মানে মাঠকর্মীদের তখন চারদিক থেকে একটা মানে দুর্ভোগ।
আচ্ছা, এই সময়টায় আমরা কিছু কিছু গণমাধ্যমের আমরা তো মোটামুটি গণমাধ্যমটা একটা ছোট একটা ফিল্ড বলা যায়, আমরা সবার খবর সাধারণত তাৎক্ষণিকভাবে পাওয়ার চেষ্টা করেছি এবং পেতাম। তখন আমরা কিছু কিছু গণমাধ্যমে পেয়েছি যে এজেন্সির, সরকারের বিশেষ এজেন্সির লোকজন এসে বসে থাকতো যে এই ফুটেজ দেখাবেন না, কী কী ফুটেজটা আমাদেরকে দেন। মানে এই বিষয়টা আসলে একটা গণমাধ্যমের জন্য গণমাধ্যমের স্বাধীনতা খুব দামি একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা আসলে আপনি কীভাবে দেখেন? এটা আপনি তো সুযোগ দিয়েছেন, আপনার গণমাধ্যমে, আপনার পত্রিকা অফিসে, আপনার টেলিভিশন স্টেশনে কিভাবে এজেন্সির লোক ঢুকলো? আপনি সুযোগ দিয়েছেন না। আপনি সুযোগ না দিলে তো এজেন্সির লোক ঢোকার কথা না। গত 1 বছরে এই যে আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্বাচিত হওয়ার পরে কোনো এজেন্সির লোক আমি ভিতর ঢুকতে দিই না। আমি বলছি নো, কোনো এজেন্সির লোক ভিতর ঢুকবে না। আগে তো এখানে বহুত প্রেস কনফারেন্স করতে দেওয়া হয়নি, এখন বলছি নো। পক্ষে বিপক্ষে যেভাবেই হোক, একজন ভুক্তভোগী মানুষ, তার বলার স্বাধীনতা আছে, তার লেখার স্বাধীনতা আছে। এই স্বাধীনতা তাকে নিশ্চিত করতে হবে এবং সেই স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আচ্ছা, ওই সময়টায় আপনি যেটা বলছিলেন যে গণমাধ্যম কর্মীরা চতুর্মুখী একটা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে তাদের সময়টা পার হচ্ছিল, ঠিক এই যে সময়টা, এই যে সাহসিকতা, আন্দোলনকারীদের পাশাপাশি একটা স্বৈর শাসনকে হটানোর ক্ষেত্রে গণমাধ্যমের এই যে সাহসিকতার সঙ্গে যে তাদের ভূমিকাটা রাখা, একদিকে সন্তানকে রেখে, স্ত্রীকে রেখে যখন অফিসমুখী হলো, তখন থেকে তার চ্যালেঞ্জ শুরু হয়ে যায়। ক্যামেরাটা নিয়ে অথবা তার প্রয়োজনীয় তথ্য মানে ইকুইপমেন্ট নিয়ে সে যখন বের হয়, তখন রাস্তায় যাওয়ার পর আরেকটি ঝুঁকি, এই ঝুঁকির মধ্যে সে কিন্তু দমে যায়নি। তার যে এই সাহসিকতা, এই যে দায়িত্বশীলতা, কীভাবে মূল্যায়ন করেন আপনি? এটা তো মনে করেন সাংবাদিকদের দায়িত্বই হলো এটা মূল্যায়ন তো আমার আপনার করার বিষয় না, এটা কিন্তু জাতি মূল্যায়ন করেছে। আচ্ছা, গোটা জাতি কিন্তু আমাদেরকে ওই সময়টার জন্য, আমাদের যে ভূমিকাটা ছিল, জি, সে ভূমিকার জন্য আমাদের কিন্তু এদেশের মানুষ ভালোবাসে। এবং আপনি এখনও দেখবেন, আমরা আমাদের বক্তৃতায় বলেন, লেখনীতে বলেন, প্রত্যেকটা জায়গায় আমরা বলি যে সাংবাদিকদের সবাই বিপক্ষে। সবাই কারা? রাষ্ট্রের যারা দুর্নীতিবাজ, মানে সরকারে যারা দুর্নীতিবাজ থাকে, একটা সরকারের সবাই তো খারাপ মানুষ থাকে না, জি, কিছু ভালো মানুষও থাকবে। এই দুর্নীতিবাজরা সাংবাদিকের বিপক্ষে থাকে। যারা মাফিয়া বলেন, সন্ত্রাসী বলেন, চাঁদাবাজ বলেন, হ্যাঁ, এই জাতীয় যারা আছে, দখলবাজ বলেন, এরা সাংবাদিকদের বিপক্ষে থাকে। কিন্তু একটা দেশে মানে অধিকাংশ মানুষ তো শান্তিপ্রিয়, নাকি? নিঃসন্দেহে। তো সেই শান্তিপ্রিয় মানুষগুলো কিন্তু আমাদেরকে ভালোবাসে, নাইলে আমরা বেঁচে থাকি কেমনে? মনে করেন এক একজন সাংবাদিক বড় বড় মাফিয়ার বিরুদ্ধে রিপোর্ট করে, মন্ত্রীদের বিরুদ্ধে রিপোর্ট করেছে। আওয়ামী লীগের সময় মন্ত্রীদের বিরুদ্ধে রিপোর্ট হয়েছে না? প্রভাবশালী এমপিদের বিরুদ্ধে রিপোর্ট হয়েছে না? তাদের যারা মাফিয়া ছিল তাদের বিরুদ্ধে রিপোর্ট হয়েছে না? কিন্তু তারপর তো সেই সাংবাদিকরা হ্যাঁ হুমকি ধামকির শিকার হয়েছে, অনেকে নিহত হয়েছে, কিন্তু সব সাংবাদিকদের তো আর মেরে ফেলতে পারেনি। পেরেছে? না, পারেনি। তো এটা পারেনি কেন? মানুষ সাংবাদিকদের ভালোবাসে। এখনো দেখবেন এদেশের সাগররুনি হত্যার কথা এদেশের সবাই জানে। একটা ছোট্ট বাচ্চাকেও জিজ্ঞেস করবেন এই সাগররুনি কে ছিল, বলবে সাংবাদিক স্বামী স্ত্রী দম্পতি। হ্যাঁ, তারা কি হয়েছে? তারা খুন হয়েছে। আবার একজন বৃদ্ধকে জিজ্ঞেস করেন, সেও সাগররুনি বিষয়টা জানে যে এইরকম একটা সাংবাদিক দম্পতি খুন হয়েছে। তা আমাদের ভালোবাসে দেখেই তো মানুষ আমাদের সম্পর্কে জানে, এটাই তো। তো আমরা যারা ওই সময় এই তুমুল আন্দোলনের মধ্যে জীবনের মানে রিস্ক নিয়ে আমরা যারা সাংবাদিকতা করেছি, সঠিক তথ্য তুলে ধরেছি জাতির সামনে, সে জাতি কিন্তু আমাদেরকে মূল্যায়ন করেছে বা করছে, ভবিষ্যতেও করবে আমি আশা করি।
আচ্ছা, ওই সময়ের যে ঘটনাগুলো ছিল সেই ঘটনাগুলো আসলে আমরা মনে করি দীর্ঘ 1.5 দশকের একটা দুঃশাসন বা অপশাসন যদি আমরা বলি, তাহলে এখান থেকে আমরা রিলিফ পেলাম, মুক্তি পেলাম। এই ঘটনাগুলো আসলে যথাযথভাবে ডকুমেন্টেড হচ্ছে কিনা, গণমাধ্যমগুলো করছে কিনা বা রাষ্ট্র করছে কিনা, গণমাধ্যমের জায়গা থেকে আমরা আমাদের আত্মসমালোচনা বা মানে আমরা আমাদের নিজেদের নিয়ে বিশ্লেষণ করতে চাই, আমরা আসলে এই ঘটনাগুলো যথাযথভাবে নির্মোহভাবে ডকুমেন্টেড করছে কিনা, আপনি সন্তোষজনক মনে করেন কিনা যেটা হচ্ছে? না, আমরা যেটা করছি সেটা আসলে সন্তোষজনক না। এর কারণটা হচ্ছে, আমি আপনাকে বলি, এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু রাষ্ট্রের করার কথা, যারা নীতি নির্ধারক আছে তাদের করার কথা। গণমাধ্যম মনে করেন যে এখনও সব গণমাধ্যম কি এই আন্দোলনের পক্ষে? এখনও না। এই আন্দোলনকারী যারা আছেন, যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের পক্ষে না। এটা আপনি বিশ্বাস করতে পারবেন না। জি। এর কারণ হচ্ছে, হয়তো এখন চাপে পড়ে আপনি এই আন্দোলনকারীদের বা এই বিপ্লবের নিউজ দেখাচ্ছে, হ্যাঁ, বড় বড় নিউজ করতেছে বিপ্লবের পক্ষে, তারপরে যারা শহীদ হয়েছে তাদের জন্য কান্নাকাটি করতেছে, কিন্তু সুযোগ পেলেই কিন্তু তারা উল্টো পথে চলা শুরু করবে। এখন সুযোগ নেই, সেজন্য উল্টো পথে চলা শুরু করছে না। আপনি দেখেন, আমরা যে ফেসিস্ট মিডিয়া বলি, যেগুলো যেগুলো মনে করেন শেখ হাসিনার পদলেহন করেছে, পা চেটেছে, তোষামত করেছে, সেই যে মিডিয়াগুলো মালিকানা তো ঠিকই আছে, তাদের নিয়ন্ত্রণই তো আছে। যখন মনে করেন একটা বড় মিডিয়া গ্রুপের মালিক সাধারণ মানুষের দ্বারা ট্রোল হয় যে সে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে কীভাবে তোষামত করছে, সে ট্রোল হয় না? জি। তো ট্রোল হওয়ার পরে তার মনের মধ্যে একটা জ্বলে না? জ্বলে তো, নিঃসন্দেহে, যে আমি এই কথাগুলো শেখ হাসিনাকে বলেছি আমার স্বার্থ হাসিলের জন্য, আজ সেইটা নিয়ে মানুষ হাসাহাসি করে, তখন কি হয়? ওর ভিতরে জ্বলে। এই জ্বলনিটা ও কিন্তু এখন পানি দিয়ে, বরফ দিয়ে চাপাই রাখছে, সুযোগ পেলেই কিন্তু আবার ছোবল মারবে। তো এই মিডিয়া দ্বারা তো আপনি আশা করতে পারেন না যে সে এই গণ অভ্যুত্থানে, গণ আন্দোলনে, বিপ্লবে যে ঘটনাগুলো ঘটেছে সেটা নিয়ে ডকুমেন্টারি করবে। ডকুমেন্টেশনে কি কি শূন্যতা আপনি দেখেন, মানে কি কি হওয়া উচিত ছিল বলে মনে করেন? আমরা তো সব জায়গায় শূন্যতা দেখি। এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে শহীদদেরই তো তালিকা প্রকাশ করা হয়নি। মনে করেন ৭১-এর যুদ্ধে শহীদদের নিয়ে একটা বিতর্ক আছে না? আপনি স্বীকার করেন না করেন, আপনি হয়তো ভয় স্বীকার বলবেন না যে শহীদদের নিয়ে বিতর্ক আছে, কিন্তু আছে তো। সংখ্যা নিয়ে মানুষ তো সংখ্যা নিয়ে বিতর্ক করে। বই লিখেছেন সেইখানে ৩ লাখ না ৩০ লাখ, এই অনেকের যে বই লেখা, ওইখানেই তো ঝামেলাটা। অনেকে বই লিখবে কেন? বই লিখবে নির্ধারিত একজনে। ওই বইয়ে যদি কোনো ভুল থাকে, আমরা যারা প্রত্যক্ষদর্শী, আমরা যারা শহীদ পরিবারের মানে এখনো বেঁচে আছি, আমাদের যে সন্তানরা আহত হয়েছে, ওই বই ভুল থাকলে আমরা সবাই মিলে বলবো যে এই বইটায় ভুল আছে, সংযোজন বিয়োজন দরকার আছে, সংযোজন বিয়োজন আমরা করব। এখন মনে করেন যে ওই একজনে লেখছে হয়তো যাত্রাবাড়ির কথা, একজনে লেখছে রামপুরার কথা, একজনে লেখছে মিরপুরের কথা, একজনে মনে করেন ঢাকা ইউনিভার্সিটির কথা, হসপস লাগে গেছে। ঢাকা ইউনিভার্সিটির কথা যে লেখছে, সে যাত্রাবাড়ির কথা লেখে নাই। আমরা পেলাম কি? আংশিক। আমরা এই যে এই সব জায়গায় আমরা যারা দেখেছি, আমরা যারা লিখেছি, আমাদের সবগুলো একত্র করে এইটা একটা পরবর্তী প্রজন্মের জন্য ডকুমেন্ট রেখে যেতে হবে। আর না হলে তো ওরকম বিতর্ক হবে। মনে করেন মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্ক নাই। আমি তো দেখেছি যে বহুত মুক্তিযোদ্ধা আছে যারা ওসমানীর সাথে, ওসমানীর সই করা সার্টিফিকেট আছে, অথচ তারা মুক্তিযোদ্ধা তালিকায় নাই। আছে না? অসংখ্য আছে। এবং এলাকার মানুষ জানে যে এই লোক মুক্তিযুদ্ধ করেছে, তারপরও এলাকার মানুষ সাক্ষী দিয়েছে, কিন্তু কমান্ডার কিছু টাকা চেয়েছে, টাকা দিতে পারে নাই, ওই লোকের নাম তালিকায় ওঠে না। সে ভাতা থেকে বঞ্চিত, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তার পরবর্তী প্রজন্ম, ছেলে মেয়ে যারা
ছিল সবাই বঞ্চিত হয়েছে। এটা তো হওয়ার কথা ছিল না, ওই লোকের তো অবদান ছিল, জি সেই অবদানটা আমরা অস্বীকার করছি না। আজকে মনে করেন জুলাই বিপ্লবে যাদের অবদান আছে, সেই অবদানও তো ভবিষ্যতে এরকম অবমূল্যায়িত হবে যদি আমরা সঠিক ইতিহাসটা তুলে ধরতে না পারি। আমরা এটা রাষ্ট্রের কাছেই প্রত্যাশা করি, এবং গণমাধ্যম কর্মী হিসেবে বা গণমাধ্যম যে গণমাধ্যম চাইলে তারাও একটা উদ্যোগ নিতে পারে যে আমরা আসলে রাষ্ট্রকে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করব। খণ্ডিত বিষয়গুলো আমরা তুলে ধরলাম, রাষ্ট্র এখান থেকে আমাদের কাছ থেকে রসদ নিল, সেটাও হতে পারে বলে আমি মনে করি। আমি এখানে একটি বিষয় খেয়াল করেছি, আপনি দেখবেন যে অনেক কিছু হচ্ছে, বিচ্ছিন্নভাবে হচ্ছে, কিন্তু একটি স্বাধীনতার পরে আমরা যদি নতুন স্বাধীনতা বলি, কেউ স্বীকার করতে চাইবে না, কেউ বলছে আমরা দাবি করছি যে আমি আসলে ফেসবুকে কিছু লিখতে পারতাম না, সোশ্যাল মিডিয়ায় কিছু বলতে পারতাম না, ফরমাইশি অবস্থার মধ্যে দিয়ে কিন্তু গণমাধ্যমগুলো তাদের তথ্যগুলো প্রকাশ করতে পারত। এই যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতার ছাপটি এখনও আমার কাছে মনে হয় যে আমরা চাইলে যে সুন্দর করে কোনো একটা গান লিখব, ওই সময়টায় ৭১ সনকে যদি আমরা প্রথম স্বাধীনতা ধরি, দ্বিতীয় স্বাধীনতা যদি এটাকে ধরা হয়, তাহলে ওই সময়ে যতগুলো গান বা নাটক বা যেভাবে স্থান পেয়েছে এই ঘটনাগুলো, নির্মমতাগুলো, এখনও কিন্তু অনেকগুলো নির্মমতা হয়েছে, রাষ্ট্র চালিয়েছে একটা একেবারে নিরস্ত্র একটা বাহিনীর ওপর বা নিরস্ত্র একটা জনগোষ্ঠীর ওপর। এই বিষয়গুলো নিয়ে কিন্তু উল্লেখযোগ্য কোনো গান, কোনো নাটক বা এই টাইপের বিষয়গুলো কিন্তু সেভাবে ডকুমেন্টেশন আসছে না। এখানে আপনি কোনো শূন্যতা দেখছেন কিনা বা কী করা যেতে পারে এই ব্যাপারে? আমি বললাম না, শূন্যতা এক জায়গায় না, শূন্যতা সব জায়গায়, সব জায়গায়। এর কারণ হচ্ছে গোছালোভাবে কেউ যে কিছু করবে সেরকম তো কেউ নাই। আর নিজেরটা খেয়ে বনের মোষ তাড়াবে এরকম কয়জন মানুষ আছে বলেন? আপনি যে একটা কিছু করবেন, মনে করেন সে আবু সাইদের যে শহীদের ঘটনা, আমি ঢাকা থেকে যদি সেখানে একটা নিউজ করতে যাই, একটা ডকুমেন্টারি করতে চাই, তাহলে আমার কিছু অর্থের প্রয়োজন পড়বে। জি, সে অর্থটা যোগান দেবে কে? আমার অফিস দেবে? দেবে না। এটা দায়িত্বটা কার ছিল? রাষ্ট্রের ছিল, আসলে রাষ্ট্রের ছিল, এই সরকারের ছিল। তারা কি করছে? তারা তো হাবিজাবি নানান কাজ নিয়ে ব্যস্ত, খালি সংস্কার করে। আচ্ছা, একটি প্রতিবেদকদের একটা বড় সংগঠন, ডিআরইউর সংগঠনের সভাপতি হিসেবে আপনি এই ব্যাপারে কোনো আওয়াজ করেছেন কিনা বা করবেন কিনা? এ ব্যাপারে আওয়াজ কি করব বলেন? আপনি দেখেন যে সদ্য একটা প্রেস কাউন্সিল গঠন, প্রেস কাউন্সিল, এই যে আমাদের প্রেস কাউন্সিলের সদস্য একটা বোর্ড গঠন হলো, সেইটা ঠিক মতো করতে পারছে এরা? পারেনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি দেশের পেশাদার সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন, সর্ববৃহৎ সংগঠন, ২,০০০ মেম্বার এবং সব ওয়ার্কিং জার্নালিস্ট। এখানে কোনো বেকার সাংবাদিকও নাই। একটা প্রেস কাউন্সিল গঠন করলেন, সেখানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কোনো প্রতিনিধি নাই। হাস্যকর। আপনাদেরকে কে এই পরামর্শ দেয়? কে বুদ্ধি দেয়? কারা চালায় আপনাদেরকে? যারা চালায় তারা হয় অপরিপক্ষ, না হলে আপনাদেরকে বিপথে পরিচালিত করছে, যাতে আপনাদের গর্তে নিয়ে ফেলানো যায়, অথবা এই বডির উদ্দেশ্য যেন ব্যাহত হয়। হ্যাঁ, গর্তে পড়লেই তো এটার উদ্দেশ্য ব্যাহত হবে, এই বিপ্লবের উদ্দেশ্য ব্যাহত হবে। আচ্ছা, আমরা একটু আবার এই মূল জায়গায় আসতে চাই। গণমাধ্যমগুলো তখন কতটা দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে, কতটা কি বলা যায় যে সেন্সরশিপের মধ্য দিয়ে তাদের পদক্ষেপ ফেলতে হতো। এই অবস্থা থেকে ৫ আগস্টের পরে চিত্র নিশ্চয়ই পাল্টে যাওয়ার কথা ছিল। গণমাধ্যম কি পরিপূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারছে, নাকি কোনো অস্পষ্ট প্রচ্ছন্ন কোনো চাপের মধ্য দিয়ে যাচ্ছে? চাপ তো এখন নানা দিকের চাপ। সত্য কথা বলতে গেলে তো নিজের গায়েই পড়ে, সত্য তো বলতে হবেই। জি, একটা পত্রিকায় একজন সাংবাদিক রিপোর্ট করছে, এই যে আপনার এই মিটফোর্ডের সোহেল মার্ডার নিয়ে। জি, পত্রিকার সেই সাংবাদিকের চাকরি নাই তো নাই। আমরা আশা করেছিলাম চাকরি ফেরত পাবে, এখনো কোনো খবর পাইনি। না, তো আপনি বলেন যে আপনি
তো কি স্বাধীনতা ভোগ করলাম আমি কি স্বাধীনতা ভোগ করলাম? আমার একজন সহকর্মীর চাকরি চলে গেছে, চাকরি দেওয়ার জন্য বলেছি, আবার ফেরত দেওয়ার জন্য। আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে বিবৃতি দিয়েছি, কই চাকরি তো ফেরত দেয়নি। তো ফ্যাসিস্ট আওয়ামী লীগও তো একই কাজ করত। মনে করেন কোনো রিপোর্ট পছন্দ হইতো না, মালিককে বলতো এই রিপোর্টার কালকে থাকবে না, কেমনে এই রিপোর্ট করলো। পরদিন মালিক বলে দিত যে হ্যাঁ আপনার আর অফিসে আসার দরকার নাই, 2 লাইনের, আপনি আজকে থেকে অফিসে আসবেন না, বেশ শেষ। তো শেখ হাসিনা যে কাজ করতো সেই কাজ যদি এই সরকারের আমল হয়, তা আমরা কি স্বাধীনতা ভোগ করছি? তারপরেও আমাদের একটা সাহস আছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা নাই, এখন যারা আছে তাদের সাথে আমরা তর্ক বিতর্ক করতে পারবো, লড়াই করতে পারবো, কথা বলতে পারবো। তো এই সময় তো কথা বলাই যেত না। এইটুক অন্তত আমরা অর্জন করেছি। আচ্ছা ঠিক আছে, আমরা মনে করি যে এটা আরও বাড়বে, আরও গতিশীল হবে, এবং এটি যেন এমন না হয় যে গলা আবার সাংবাদিকদের টুটি চেপে ধরা হবে, আবার গণমাধ্যমের গলা চেপে ধরা হবে। এই জায়গা থেকে উত্তরণের জন্য বা একটা স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য বা অটুট রাখার জন্য গণমাধ্যম কর্মীদের কোনো দায়িত্ব আছে কিনা, মানে আমাদের আরও তৎপর হওয়ার সুযোগ আছে কিনা? শোনেন, টুটি চেপে ধরতেই তো পারে। আওয়ামী লীগ ধরছিল না? জি। আওয়ামী লীগের আগে এরশাদ ধরছিল না? ধরেছিল। এরশাদের আগে শেখ মুজিবুর রহমান দেশের সব গণমাধ্যম বন্ধ করে দিয়ে 4টে গণমাধ্যম রাখছিলেন না? এর আগে আইয়ুব খান গণমাধ্যমের টুটি চেপে ধরছে না? তাদের পরিণতি কি হয়েছে? তাদের একজনের কোনো ভালো পরিণতি হয়েছে বলেন? সর্বশেষ শেখ হাসিনাকে দিয়ে যদি আমরা শিক্ষা না নেই, এই শেখ হাসিনা, তার পরিষদবর্গ, তার কিছু লোকজন যারা জায়গায় জায়গায় কথা বলতো, হ্যাঁ, মানুষকে কোনো মূল্যায়ন করতো না, মানুষ বলেই কেয়ার করতো না, মানুষকে মানুষের সাথে গরু ছাগলের মতো আচরণ করতো, দাসের মতো, তাদের অবস্থা দেখছে না? জি। তো তাদের থেকে যদি শিক্ষা না নেয় এরা, তো অবস্থাটা কি হবে? তাদের মতো হবে। সালেহ ভাই, একটু বলবেন যে এখন আমরা যে অবস্থার মধ্যে আছি, এখনো কিছু প্রতিবন্ধকের গল্প আমরা শুনি। আপনার দৃষ্টিতে, আপনার চোখে কি কি প্রতিবন্ধকতা এখন গণমাধ্যমের জন্য আছে বলে বা চলছে বলে আপনি মনে করেন? গণমাধ্যমের জন্য এখনো মূল যে প্রতিবন্ধকতা, ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগ যাদেরকে গণমাধ্যমের মালিক বানিয়েছিল, জি, যারা শত শত কোটি টাকা এই গণমাধ্যমকে দেখিয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে নানা অজুহাতে, তারা এখনো বহাল তবিয়তে। এইটা হলো বড় অশনি সংকেত, বড় শঙ্কার জায়গা হচ্ছে এটা। মনে করেন, আমি ছোট্ট একটা উদাহরণ দিই। একটা অনলাইন করেছে ছাত্রলীগের এক নেত্রী, জি, তাকে 2 কোটি টাকা ব্যাংক লোন দেওয়া হয়েছে এই অনলাইন করার জন্য, বুঝছেন? জি। তারা তাদের নেতা কর্মীদেরকে বিভিন্ন জায়গায় পত্রিকা অফিসগুলোতে বসিয়েছে, তাদেরকে ওইখানে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই যে ফ্যাসিস্টদের অর্থায়নে যে মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলো এখনো ফ্যাসিস্টদের নিয়ন্ত্রণেই আছে। ওখানে বিপ্লবীরা কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি, এবং এইটা হলো বড় শঙ্কার জায়গা। এবং তারাই মনে করেন এখন অনেকের ল্যাজ বের হওয়া শুরু হয়েছে। ল্যাজ তো বেশি দিন জি পকেটে রাখা যায় না, আচ্ছা, বের হয়ে যায়। সেই ল্যাজ বের হওয়া শুরু হয়েছে, এবং যখন তারা মাথা বের করবে তখন কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারবে না বিপ্লবীরা। এটা আছে কিভাবে? যারা স্বৈর শাসনের তোষণ করত,
তল্পি বাহক ছিল, তারা এখনো পর্যন্ত এভাবে থাকবে, মানে কি শক্তি নিয়ে বা কোন ভরসায় বা কোন মানে সাপোর্টের কারণে, সমর্থনের কারণে, সহযোগিতার কারণে তারা এখনো টিকে আছে? ভরসাটা হচ্ছে ওই আপনি আমরা তাদেরকে ভরসা দিচ্ছি, আমরা 2-4 জন নিয়ন্ত্রণ করতেছি টাকার বিনিময়, আমাদেরকে মোটা অঙ্কের বেতন দিচ্ছে, উপঢৌকন দিচ্ছে, মাসোহারা দিচ্ছে, বা মনে করেন যে এককালীন কিছু নগদ বড় অঙ্কের দিচ্ছে, যে কারণে এখন আমরা ওদেরকে শেল্টার দিচ্ছি। হয়তো আমার অনুগত 2 জন আছে, তাদেরকে ওখানে চাকরি দিছি। ভাই, পরিস্থিতি যদি একটু খারাপ হয়, জি, মনে করেন এখন তো লেজ বের হওয়া শুরু হয়েছে, জি, মাথা আর হাত যদি বের করতে পারে, 1 লাথি দিয়ে কিন্তু বের করে দেবে। এগুলো কিন্তু আমাদের মাথায় নাই। আমরা কিন্তু নগদ পাচ্ছি, হয়তো আমারে অনেক টাকা বেতন দিচ্ছে, গাড়ি দিছে, বা থাকার একটা জায়গাও দিছে। আমরা কিন্তু এখন তাদের নিরাপত্তা দিচ্ছি। আপনি কিছু বলতে গেলে এই মিডিয়ার বিপক্ষে, মিডিয়ার মালিকের বিপক্ষে, দেখবেন আপনারই ভাই আপনার বিরুদ্ধে লাঠি নিয়ে দাঁড়াই গেছে। আমার ওই ভাই লাঠিয়াল, সে বুঝতেছে না যে এই লাঠিয়ালগিরি বেশি দিন টিকবে না। যদি একটু এদিক সেদিক হয়, ওই লাঠি দিয়েই ওরে পিটাই কিন্তু ওইখান থেকে বের করবে। ধন্যবাদ সালেহ ভাই। আমরা আসলে যে বিষয়গুলো আপনি কথাগুলো বলছিলেন, এটা প্রত্যাশা করি না, কারণ শহীদদের যে আকাঙ্ক্ষা, এত হাজার হাজার মানুষ আহত হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, এই যে মানুষগুলো, তাদের যে প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশে কোনো স্বৈর শাসনের যারা তল্পিয়া বাহক ছিল অথবা যাদেরকে প্রতিনিধিত্ব করতো, তারা স্বাভাবিকভাবে এখানে আর কথা বলার সুযোগ না পাক, তাহলে বাংলাদেশটা স্বাধীনভাবে সুন্দর করে এগিয়ে যাওয়ার পথ তৈরি হবে বলে আমরা মনে করি। আমরা পরের এক প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে উত্তরায় যে বিমান দুর্ঘটনা ঘটল, সেখানে অনেকগুলো মানুষ, শিক্ষার্থী, তারা প্রাণ হারিয়েছেন। যে এই বিষয়গুলো আসলে আমাদেরকে গোটা জাতিকে স্তম্ভিত করে দিয়েছে। তো তারা যে আহত অবস্থায় আছে, চিকিৎসাধীন আছে, তাদের সর্বশেষ পরিস্থিতিরা, চিকিৎসা কোন উপায়ে হচ্ছে, এখানে কোনো শূন্যতা বা ঘাটতি বা এই টাইপের কোনো তথ্য আপনাদের কাছে আছে কিনা? না, চিকিৎসা আসলে কোনো ঘাটতি নেই। আমাদের এই একটা জায়গা যে যারা মারা গেছে, এটা তো আসলে এগুলো আপনি ওই বিভৎস, ওই ভয়ানক দৃশ্য আমি চোখের সামনে আনতে চাই না। মানে একটা ছোট বাচ্চা, শরীরের সব কিছু, জামা কাপড় পরে গেছে, কাঁধের ব্যাগটা পড়ে গেছে, চামড়া পুড়ে গেছে, ও হেঁটে হেঁটে যাচ্ছে। আপনি এটা কিভাবে এই দৃশ্য চোখের সামনে আনবেন? আমি তো আমার সারা জীবনে এই দৃশ্য আমি ভুলতে পারবো না। সারাটা জীবনে আমি এই দৃশ্য ভুলতে পারবো না। এত মর্মান্তিক যে দৃশ্য, আমি জানি না ওর বাবা মা, আত্মীয় স্বজন, তারা কিভাবে এটা মানে তারা কিভাবে এটা সহ্য করতেছে আমি জানি না। আল্লাহ হয়তো সহ্য ক্ষমতা দিয়েছেন, হ্যাঁ, আল্লাহর তো সব কিছুই পারেন। তো চিকিৎসার যে বিষয়টা, সেটা কিন্তু কোনো ত্রুটি হয়নি। যেমন পরশুদিন আমাদের স্বাস্থ্য সচিবের সাথে একটা প্রোগ্রাম ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটির, ওখানে আমি তো একান্তে কথা বলেছি ওনার সাথে। উনি বলছেন যে ঘটনা ঘটার সাথেই কিন্তু ওখান থেকে তাকে জানানো হয়েছে যে এরকম একটা ঘটনা ঘটেছে এবং অনেক হতাহতের সম্ভাবনা আছে, আপনি একটু হাসপাতালগুলোতে বলে দেন। উনি কিন্তু তাৎক্ষণিক কুর্মিটোলা সহ বিভিন্ন হাসপাতাল, এলাকার যে প্রাইভেট হাসপাতালগুলো ছিল, উনি কিন্তু বলে দিয়েছেন তাৎক্ষণিকভাবে। আমরা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে যেটা দেখেছি, একটা ছোট্ট শিশুকে বাঁচিয়ে রাখার যে প্রাণান্ত চেষ্টা, সেটা তারা করেছেন। দেখেন, শুধু দেশের ডাক্তাররাই না, বিদেশি ডাক্তাররাও কিন্তু তাৎক্ষণিকভাবে এসেছেন। এটা কিন্তু মনে করেন ওই যে ঢাকঢোল পিটিয়ে যে আসবেন 5 দিন কেটে গেল, সেটা না। ওনারা কিন্তু 2 দিনের মধ্যেই চলে আসছেন। এখানে চীনের ডাক্তাররা আসছেন, সিঙ্গাপুর ডাক্তাররা আসছেন, ইন্ডিয়ার ডাক্তাররা আসছেন। তো তারাও কিন্তু আমাদের এই সময় পাশে দাঁড়িয়েছে এবং এই ডাক্তাররা কিন্তু
মানবিক কারণে আসছেন এবং চিকিৎসা দিয়েছেন। তো বার্ন ইউনিটে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের যে বার্ন ইউনিটটা, বার্ন ইনস্টিটিউট, আলাদা এখন জাতীয় বার্ন ইনস্টিটিউট, ওখানে যারা ডাক্তার ছিলেন, পরিচালক মহোদয়, উনি আমার পরিচিত মানুষ, মানে রাত দিন কিন্তু তারা পরিশ্রম করেছেন একটা মানে মানব সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য। এইখানে কোনো ত্রুটি হয়নি। আচ্ছা, এই ঘটনায় প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারকে 5 কোটি টাকা এবং যারা আহত হয়েছেন তাদেরকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদালত একটা রুল জারি করেছে। এটি আপনি কীভাবে মানে করবেন? আপনার মতামত কি আসলে এই ব্যাপারে? মন্তব্য শুনবো। পাশাপাশি এটি রাষ্ট্র বহন করতে পারে কিনা, এটি আসলে মানে যথাযথ হবে কিনা, এটা কর্তব্যের মধ্যে পড়ে কিনা রাষ্ট্রের? এটা অবশ্যই রাষ্ট্রকে বহন করতে হবে। কেন বহন করবে না? রাষ্ট্র অন্যান্য জায়গায় খরচা করতেছে না? জি। আপনার 5 কোটি টাকা যদি দেয়, মারা গেছে এখন পর্যন্ত 34 জন, জি, কত টাকা যায়? 150 কোটি টাকা। 150 কোটি টাকা একটু বেশি, 170 কোটি টাকা। তো এটা দেওয়ার কি এমন কিছু? আমাদের তো বহুত বড় বড় ব্যবসায়ীরা আছেন, বড় বড় মানে রাগব্বলরা আছেন, তারা টাকা রাখার জায়গা নাই এরকম আছেন, সরকারি সম্পত্তি দখল করে আছেন, মানুষের সম্পত্তি দখল করে আছেন। তাদের কাছ থেকে টাকা নিক, টাকা নিয়ে এই ফ্যামিলিগুলোর টাকা দিক। এতে রাষ্ট্র কোথাও কোনো জায়গায় যদি ব্যর্থ হয়, জি, তাহলে সে ক্ষতিপূরণ দেবে না? আমি রাষ্ট্রের সাধারণ মানুষ, আমাকে দেখে শুনে রাখার দায়িত্ব তো রাষ্ট্রের পড়ে। তা আমি যদি ক্ষতিগ্রস্ত হই, আমার ক্ষতিপূরণ দেবে না? আপনি বলতে পারেন যে এখানে রেওয়াজ নাই, আমাদের দেশে রেওয়াজ নাই, এটা আপনি বলতে পারেন। যেমন বড় বড় বাস কোম্পানি মানুষের উপর দিয়া মানে গাড়ির চাকা উঠাই দেয়, মানুষ মারা যায়, আহত হয়, পঙ্গু হয়। আদালত বলার পরেও অনেকের দেখছি যে টাকা দেয় না, ক্ষতিপূরণ দেয় না। মানে সে কিছু তোয়াক্কাই করে না। এটা ফ্যাসিস্ট আমলে দেখেছি। জি। এখন সেই ফ্যাসিস্ট আমলের সিলসিলা, সেই রেওয়াজ যদি এখনো চলে, তাহলে তো সেটা দুঃখজনক। এই জন্য তো আমরা বিপ্লব করিনি, এই জন্য তো আওয়ামী লীগরে তারাইনি, যদি সেই দুর্ভোগ এখন আমাদেরকে পোহাইতে হয়। না, আমরা আসলে মনে করি যে এই পরিবার যারা নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে, একটা মর্মান্তিক অবস্থার মধ্য দিয়ে এই পরিবারগুলো যাচ্ছে, দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে এই পরিবারগুলো যাচ্ছে, তাদেরকে এই ক্ষতিপূরণটুকু রাষ্ট্রের দেওয়া উচিত বলে আমরা মনে করি। আমরা এখান থেকে দাবিও তুলতে চাই যে তার রাষ্ট্র এই ব্যাপারে পদক্ষেপ নেবে। আপনি একটা কথাই বলেছেন যে বিদেশি চিকিৎসকরাও এখানে তাৎক্ষণিকভাবে এসেছে, ঢাকঢোল পিটিয়ে না, রাগঢাক করে ছাড়া একেবারে মুহূর্তের মধ্যে তারা চলে এসে তাৎক্ষণিকভাবে। দেশের বাইরের চিকিৎসক কি মানে আমাদের দেশের কোনো রকমের ডিজাস্টার মোকাবেলার জন্য বাইরের চিকিৎসক আসা খুব জরুরি আপনি মনে করেন আসলে? বা আপনাদের চিকিৎসকদের বা দেশের চিকিৎসকদের স্কিল নিয়ে আপনাদের কোনো সংশয় আছে কিনা? না, এটা কোনো সংশয় নেই, এটা কোনো সংশয় নেই। কিন্তু আপনার ঘরে যদি একটা ঝামেলা হয়, জি, প্রতিবেশী যদি আসে আপনাকে সাহায্য করার জন্য, জি, আপনি কি বলবেন আইসেন না? না, সেটা বলা হবে না। এটাই। আচ্ছা। আর এখানে তো অভিজ্ঞতা শেয়ারেরও একটা বিষয় আছে। মনে করেন একটা মানুষের, আপনার যে অভিজ্ঞতা আছে, আমার এই উপস্থাপনা দিলে তো আমি পারবো না, আমি জীবনে এটা করিনি, এটা অভিজ্ঞতা আপনার আছে। তো এই উপস্থাপনার বিষয়ে যদি আমরা মনে করেন যে এই প্রোগ্রামের এই অনুষ্ঠানের পর যদি একটু শেয়ার করি, আমি যদি আপনার কাছে কিছু জানতে চাই যে ভাই আপনি সুন্দর উপস্থাপনা কেমনে করেন, আপনি সেটা শেয়ার করবেন না? জি, এইটাই তো। আচ্ছা, এই প্রসঙ্গ ধরে আরেকটা বিষয় জানতে চাই যে আমাদের টুনকু কারণে আমরা দেশের বাইরে যাচ্ছি চিকিৎসা নেওয়ার জন্য।
আবার সামান্য রোগে দেশের বাইরে থেকে চিকিৎসক অনেক সময় আনা হয়, এই ইস্যুটা আমরা বাদ দিলাম। মানে দুটো বিষয় আসলে কীভাবে দেখেন, মানে আমার দেশের যে চিকিৎসা ব্যবস্থা, এই চিকিৎসা ব্যবস্থার প্রতি যে আস্থা এবং এই চিকিৎসা ব্যবস্থা শক্তিশালীকরণের ক্ষেত্রে আমাদের যে পদক্ষেপ, এটা আসলে মানে আপনি কি শূন্যতা দেখেন? এটা আমার ব্যক্তি জীবন থেকে বলি। জি প্লিজ। মনে করেন আমাদের এখানে সবাই যে এরকম সেইটা না, কিন্তু আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। জি জি। কোনো ডাক্তারের সামনে রোগী বসে আছে, ডাক্তার মোবাইল দেখতেছেন, মোবাইলে ওই যে হয়তো মোবাইলে কিছু দেখতেছেন, আবার প্রেসক্রিপশন লিখতেছেন। মোবাইলে মানে ওই যে চিকিৎসাগত বিষয় না, ওই প্রেসক্রিপশন সংক্রান্ত কোনো বিষয় না। আচ্ছা আচ্ছা। প্রেসক্রিপশন সংক্রান্ত কোনো বিষয় উনি দেখতেই পারেন যে এই রোগটা, এই মানুষটার এই রোগ, এই রোগে কোন ওষুধ আমি এখন আধুনিক যে ওষুধ, সেইটা না, অন্য কিছু দেখতেছেন বা অন্য মনস্ক হয়ে একজন রোগী দেখতেছেন। এটা কি ঠিক? না, এটা আসলে এথিক্স বিরোধী হবে। আপনি আমার আরেকটা অভিজ্ঞতার কথা বলি। আমার মা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছিলাম 3 বছর আগে, 3-4 বছর আগে। তো ডাক্তার আসে, প্রেসক্রিপশন লিখবে বা তারা কিছু বলে যাবে যে আপনি এইটা করবেন, এইটা খাবেন, এইটা খাবেন না। আমার যারা অ্যাটেন্ডেন্স ছিল, আমিও ছিলাম, আইসা এই বের হন চলে যান। তা আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, আমি বের হলাম, আপনি তো ওনাকে বলবেন যে আপনি এটা করবেন, এটা করবেন না। উনি তো বৃদ্ধ মানুষ, উনি তো এটা মাথায় রাখতে পারবেন না। এই দায়িত্ব ওটা কে নেবে? এখন আমার মতো তো সবাই জিজ্ঞেস করতে পারবে না, সুযোগ থাকে না, হিম্মত থাকে না। তো এই যে ডাক্তারদের আচরণ, এই একটা কারণে মনে করেন এই ডাক্তারদের আচরণ, এরা যে রূঢ়, এরা যে মানুষের সাথে ভালো আচরণ করেন না, এই কারণে মানুষগুলো বিদেশ যায়। জি জি, অন্য কোনো কারণ নাই। আচ্ছা, এটা শুধুমাত্র সালেহ ভাই একটু আমি যোগ করতে চাই আপনার সাথে। এই মানে বীতশ্রদ্ধ হয়ে, আচরণগত কারণে বীতশ্রদ্ধ হয়ে কেউ বাইরে চলে যাচ্ছে, আমি আপনার বক্তব্য গ্রহণ করছি। গ্রহণ করা না করার সাথে সম্পর্ক না, মানে বিষয়টা আলোচনাটা আগে নেওয়ার জন্য। আবার অনেক সময় দেখা যায় যে ঠুনকো কারণে সামান্য একটি মানে অপারেশন হবে বা ছোট একটা অসুস্থতার জন্য, চেক আপের জন্য আমার দেশের কর্তা ব্যক্তিরা দেশের বাইরে চলে যাচ্ছেন। এই চিত্রটি আপনার কাছে কেমন লাগে? এইটা একটা রেওয়াজ আছে, এটা একটা রেওয়াজ। এরকম অনেকে যায়, আবার অনেকে তো যান না। যেমন এই জামাতে ইসলামের আমির, ওনাকে বলা হয়েছে যে আপনি বিদেশ যান, উনি তো বলছেন না আমি বিদেশ যাব না, আমি দেশেই চিকিৎসা হব। তো এরকম ঠুনকো কারণ কিছু আছে, দেখানোর জন্য যায়, পকেটে পয়সা আছে, হারামের পয়সা, ওই পয়সাটা খরচা করতে যায়। আমাদের একটা কথা আছে, কিন্তু আমরা কিন্তু অনেক সময় বলি হারামের পয়সা দুইভাবে যায়। একটা হইল বয়সকালে বিদেশ যায় আকাম কুকাম করে, বয়স যখন চলে যায় বিদেশ যায়, ওইটা চিকিৎসা দিয়ে আসে। হারামের পয়সা হইলে তো এইভাবে যাবেই। মানে আপনার সর্দি জ্বর হয়েছে, আপনি ছোট একটা ওষুধ খাইলে আপনার সর্দি জ্বর কমে যায়। আপনি মনে করেন যে এই সর্দি জ্বরের জন্য যদি সিঙ্গাপুর যান, এটা কি আপনি মনে করেন হালাল টাকায় যাইতে পারবেন? সম্ভব হয়ে ওঠে না অনেক ক্ষেত্রে, অসম্ভব। যেগুলো যায় আপনি ধরাই দেবেন আমারে। আমি প্রত্যেকের আমলনামা দেবো যে কোত্থেকে কত টাকা হারাম ইনকাম করেছে, দুর্নীতির মাধ্যমে ইনকাম করেছে, কার জায়গা দখল করছে, কোত্থেকে চাঁদাবাজি করছে, কোত্থেকে কত টাকা মানুষের প্রতারণা করে মেরে দিয়েছে। এছাড়া সর্দি জ্বর কাশির জন্য সিঙ্গাপুর যাওয়া, ভারত যাওয়া ঠিক না। আমি তো আমার মায়ের ব্রেন টিউমার চিকিৎসা করাইছি পিজিতে। আমার মা আল্লাহর রহমতে দিব্যি সুস্থ, এখন ব্রেন টিউমার পিজিতে চিকিৎসা করাইছি আমি। এই যে জি, তো আমার মা সুস্থ, দিব্যি হাঁটেন, মোবাইল করলে ধরে জিজ্ঞেস করেন কেমন আছো, খাইছো কি, কই তুমি এখন
এখনো বাসায় যাওনি কেন? আর কি চাই? আচ্ছা, মানে এই যে ঘটনাগুলো আপনি বলছেন এবং জামাত আমির আসলে এদেশে ট্রিটমেন্ট নেবেন, ট্রিটমেন্ট শুধু ট্রিটমেন্ট না, মানে মানব দেহের জন্য যে অপারেশনগুলো হয়, জটিল জটিল অপারেশন, জটিল অপারেশন অন অফ দ্য একটা কেস আসলে এটা, এখানে তিনি যাচ্ছেন না। দেশের বাইরে যাওয়ার ঠুনকো কারণে যে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে যাওয়ার একটা কালচার এদেশে আছে, এটা আসলে ব্রেক তৈরি করবে কিনা এই ঘটনা? না, ব্রেক তৈরি করবে না। এর কারণ হচ্ছে যারা যাওয়ার তারা তো যাবে, তাদের পয়সা খরচা করার একটা জায়গা লাগবে তো ভাই। আচ্ছা, আমি কি বললাম, মনে করেন মানুষের জমি দখল করে আমি এখন 1000 কোটি টাকার মালিক, প্রতারণা করে আমি 1000 কোটি টাকার মালিক, সাদাবাজি করে আমি 1000 কোটি টাকার মালিক, নিয়োগ দিয়ে বদলি করে তদবি করে আমি 100 কোটি টাকার মালিক। তা আমি তো চাবো আমার এই টাকাটা আমি একটু ভোগ করে যাবো না? তো ভোগ আর কত করবো? একটা মানুষ কত খাইতে পারে বলেন? বা কত দামি বাসায় থাকতে পারে, কত দামি বাসায় থাকতে পারে, কত দামি পোশাক পরতে পারে, কত অর্নামেন্টস ব্যবহার করতে পারে? একটা অর্নামেন্টস শেষ হবে না তখন তো শেষ করতে চাইবে। মনে করেন আপনি স্বর্ণ পরবেন, আপনার শরীরে যদি 1 মণ স্বর্ণ চড়াই দেওয়া হয়, তা কি অবস্থা? আপনি হাঁটতে পারবেন? হাস্যকর হয়ে যাবে। হাস্যকর না শুধু, আপনি তো মারা যাবেন এই স্বর্ণের চাপে। জি জি, এরকম হয় না? তখন মনে করেন মানুষ এরকম বিলাসিতার জন্য বিদেশ যায়। ওই যারা যাবে, এখনো যাবে, পরেও যাবে। তো আমাদের এখানে অনেকে আছে বাধ্য হয়ে যান। তো আমি অনুরোধ করব যে আমাদের যারা চিকিৎসক আছেন বা হাসপাতালগুলো যে আছে আমাদের এখানে, আমরা একটু ভালো আচরণ চাই, একটু ভালো ব্যবহার চাই। আমরা দেখছি যে অনেক ডাক্তার আছেন, চিকিৎসকদের মধ্যে আত্মসমালোচনা আছে, হ্যাঁ, অনেক সবাই তো এরকম করে না। হ্যাঁ, সেটাই, অনেক ডাক্তার আছেন অসম্ভব ভালো ব্যবহার, অসম্ভব ভালো ব্যবহার, হ্যাঁ, অসম্ভব ভালো ব্যবহার। আমরা তো মনে করেন যে আমাদের আত্মীয় স্বজন আছে, নিজেরা আছি, ডাক্তারদের কাছে তো যাই, গেলে দেখা যায় যে অনেক ডাক্তার আছেন এত চমৎকার আচরণ, ফেরেশতার মতো, ফেরেশতার মতো, মানে মনে হয় যে আল্লাহর ওলি। আবার অনেক আছেন এত সামানের মতো আচরণ, কোনো কষাই কি ছাড়িয়ে যাবে একেবারে, কষাই কি। আমরা মনে করি যে আমাদের চিকিৎসকদের এই জায়গায় সংশোধন হওয়া দরকার। আচ্ছা, জামাত আমিরের প্রসঙ্গে আবার একটু টানতে চাই, এই জন্য যেহেতু এই দেশের শত শত কোটি টাকা খরচ হয়ে যায়, ব্যয় হয়ে যায় এই দেশের বাইরে ট্রিটমেন্ট করাতে গিয়ে, এই কালচারটা আসলে ভেঙে যাওয়া দরকার। এইটি আসলে আমাদের জাতীয় নেতৃবৃন্দের জন্য কোনো একটা কি বলা যায়, একটা প্রতিবন্ধকতা তৈরি করবে কিনা যাওয়ার ক্ষেত্রে, এবং নাগরিকদের সচেতনতার ক্ষেত্রে তার এই আচরণটি কোনো কাজে দেবে কিনা? অবশ্যই কাজে দেবে। আমির জামাতের এই যে ঘটনাটা আসলেই কিন্তু একটা মানুষ কিন্তু একটা বার্তা পাবে, এবং যারা ডাক্তার আছেন এই সেক্টরে যারা দায়িত্ব পালন করছেন তারাও কিন্তু একটা বার্তা পাবেন, নাগরিকরা বার্তা পাবেন যে এদেশে চিকিৎসা করানো যায়, আর চিকিৎসকরা বার্তা পাবেন যে আমাদের উপর অনেকে আস্থা রাখতে চায়। আপনি দেখেন বেগম খালেদা জিয়া এই যে জটিল অবস্থায় না জি আছেন না, জি, তো উনি তো এতদিন এই বাংলাদেশের চিকিৎসা নিয়েছেন না, জি নিয়েছেন। তো আমার মনে হয় আমাদের রাজনীতিবিদ বলেন বা অনেক মানুষ আছেন যারা রাজনীতি করেন না কিন্তু তাদের অনেক ফলোয়ার, ফ্যান ফলোয়ার অনেক, তাদের উচিত যে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা মানে এটা ওন করা। হ্যাঁ, চিকিৎসা ব্যবস্থা যদি কোনো ত্রুটি থাকে, আমি যেরকম বললাম যে চিকিৎসকদের এই কিছু চিকিৎসকের এই আচরণ পরিবর্তন করতে হবে, ওনারাও বলবেন একদিন না একদিন তো আচরণ পরিবর্তন হবে। যদি না হয় তারা চিকিৎসা খাতে থাকতে পারবেন না, ঝরে যাবেন, রোগী কমে যাবে। তো কমে গেলেই তো মনে করেন যে তারা ঝরে যাবে আস্তে আস্তে। তো তাদের দেখা দেখি তো অন্যান্য চিকিৎসকরা মানুষের সাথে ভালো ব্যবহার করবে, সংশোধন হবে না। তো আমাদের উচিত যাদের ফ্যান ফলোয়ার বেশি, যাদেরকে মানুষ জাতি ফলো করে, অনুসরণ করে, তাদের উচিত আমাদের চিকিৎসার প্রতি বিশ্বাস রাখা এবং এখানেই চিকিৎসা করানো, ত্রুটি যদি থাকে সেটা বলে দেয়া, সেটা নিয়ে আলোচনা করা,
মনে করেন আমরা তো এখনও হয়তো সর্বাধুনিক যে যন্ত্রপাতি আছে পরীক্ষা নিরীক্ষার, সেটা হয়তো এখনও আমরা ওইভাবে সংগ্রহ করতে পারি না, সব হাসপাতালে পারে না, কিন্তু আসে, কিন্তু ইউজ হয় না, অনেক ক্ষেত্রে পড়ে থাকে। তো এই ব্যাপারে নজর দেওয়া, এই বিষয়ে আমাদের নজর দেওয়া উচিত। এবং সরকারি যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোকে আধুনিকায়ন করতে হবে। সরকারি হাসপাতালগুলোতে, আপনি সরকারি হাসপাতালগুলোতে যাবেন, গিয়ে দেখবেন ময়লা আবর্জনা এই সেই, হ্যাঁ, যেটা পরিষ্কার করে রাখা সম্ভব সেটাও পরিষ্কার হচ্ছে না। আবার অনেক সময় রোগীদের চাপ থাকে, যেমন ঢাকা মেডিকেলে ফ্লোরে রোগী, কিছু করার নেই। তো আপনার এই সব জায়গায় সক্ষমতা বাড়াইতে হবে। আপনি প্রয়োজনে আরও 2টা বিল্ডিং বাড়াইতে হবে, যেমন বার্ন ইউনিটকে আলাদা করা হয়েছে, ইনস্টিটিউট করা হয়েছে। আপনি এইরকমই ঢাকা মেডিকেলের অন্যান্য যে ইয়াগুলো আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলো আলাদা করেন, সেগুলোর জন্য আলাদা ভবন করেন, এটা করা উচিত। তারপরে দেখেন এই পিজির সক্ষমতা কত। আমার মাকে ভর্তি করানোর জন্য আমার 2 মাস ঘুরতে হয়েছে, সিট পাই না, সিট নাই। 2 মাস পরে আমি সিট পাইছি, তাও আমার তদবির করতে হয়েছে। তারপরে স্বাভাবিকভাবে না, তাহলে মানুষ কোথায় যাবে বলেন? আমরা আসলে সমস্ত সংকটগুলোর, স্বাস্থ্য সংকট যেগুলো আছে এগুলোর অবনোদন হবে, এগুলো সমাধান ঘটবে, এটা প্রত্যাশা করি। এবং যে আলোচনাগুলো আপনি করেছেন, আমরা এর প্রত্যেকটা বিষয় কর্তা ব্যক্তি যারা আছেন, রাষ্ট্রযন্ত্র যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছেন, তারা এই বিষয়গুলো নজরে নেবেন বলে আমরা মনে করি। সালেহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। এবং আজকে যে 2টি বিষয় আমরা আলোচনা করেছি, জুলাই অভ্যুত্থানে গণমাধ্যম কর্মীদের যে ভূমিকা এবং এদেশের স্বাস্থ্য ব্যবস্থার যে সংকট এবং সমাধানের যে কিছু কথা আপনি বলেছেন, এই বিষয়গুলোতে আলোচনা করার জন্য, নির্মোহভাবে মতামত ব্যক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। মেডি ভয়েসের যারা দর্শক, শ্রোতা, শুভাকাঙ্ক্ষী আছেন এবং এখানে যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী সপ্তাহে স্বাস্থ্য খাতের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।